স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথী। অন্তর্বর্তী সরকারে গেল এক বছরে চাঁদাবাজি নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রাজধানীতে এক আলোচনায় এমন অভিযোগ করেন তারা। এজন্য সরকারের ভুল নীতিকে দুষছেন ব্যবসায়ী নেতারা। এ সময় সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থেই অর্থনীতিকে রাজনৈতিক বাইরে রাখার আহ্বান জানান বক্তারা। অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আয়োজন। এতে উঠে আসে দেশের অর্থনীতি, রাজনীতি ও কর্মসংস্থান সহ নানা বিষয়। এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, এক বছর ব্যবসায়ীদের জন্য খুব ভালো কিছু করেনি সরকার। উল্টো জ্বালানি সহ একাধিক খাতে ভুল নীতির ফলে বন্ধ হয়ে যাচ্ছে বহু শিল্প কারখানা। আপনার যে ব্যাংক নষ্ট রান হয়ে গেছে সেই ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন? আপনি গ্রাহককে টাকা দিয়ে বিদায় করে দেন, ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন? ওই ব্যাংকের মালিকানা কিন্তু কখনো নষ্ট হবে না, কোনো না কোনো সময় আবার এসে ছবল মারবে। এই মার্চ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য তারা ব্যাক টু ব্যাক খুলতে পারছেন না। ব্যাক টু ব্যাক না খুলতে পারার কারণে তার বিজনেস ডিসরাপশন হচ্ছে এবং ডিসরাপশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আজকে অনেকেই বলেছেন বক্তব্যতে যে ফ্যাক্টরিগুলা কেন বন্ধ হচ্ছে। আর শ্রম উপদেষ্টা বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায়। 365 দিনে বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি, বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন। ইউ আর টকিং, কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। কি হয়, একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর। এ আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিনিয়োগের গতি ফেরাতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। চলতি অর্থবছরের মধ্যে মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার আশার কথা জানান তিনি। আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলছি। আর সংস্কারের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোর্সেসের প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আমরা কন্টিনিউ করছি বহুলাংশে, ওগুলো আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছি। আমার মনে হয় এই জায়গাতে বোধহয় আমাদের ভুল হয়েছে। আলোচনায় অন্তর্বর্তী সরকারের গেল এক বছরের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানায় সিপিডি। ওগুলো অনেকটা আমরা মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন ভোটার 45,71,000 আর দেশের মোট 12,61,00,000। এ তথ্য দিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য 12 দিন রাখা হয়েছে। সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন। জানা গেছে, এবারে হালনাগাদে 44 লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। যাদের বয়স 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হবেন। সকল কাজ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 31 অগস্ট। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি, সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274। বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন 2রা মার্চ পর্যন্ত, তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যেন বদনাম না হয়, তাই সবাইকে নিয়ে একটি ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ কর্মকর্তার দেহে ক্যামেরা থাকবে। এজন্য 40,000 ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে 40,000 বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের
এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের দেহে এসব ক্যামেরা থাকবে, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ সহজ হবে। বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি যারা এরা নিজেরও করতে পারবে, যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাকে বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। একটি ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমার কেন করবে, প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। পুলিশের হারানো গোলাবারুদ সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা। আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো প্রায় 7 শতাধিক অস্ত্রের সন্ধান নেই। মেহের মনি, ডিবিসি নিউজ। আওয়ামী লীগ বাইরে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করে কোনো কিছু করতে চাইলে সে বিষয়ে সরকার নজর রাখছে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান তথা মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলন দমনের নামে গণহত্যা চালানোর সাবেক এ প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার সব চেষ্টায় চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করেন, ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন হবে। 2024-এর 5ই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এ নিয়ে গেল ডিসেম্বরে প্রথম ভারত সরকারকে চিঠি বা নোট ভার্বাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 23শে ডিসেম্বর দিল্লি তা গ্রহণ করে। এর আগে 2024-এর 17ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে 13ই নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নেয় প্রসিকিউশন। এরই মধ্যে আদালতে হাজির না হওয়ার অপরাধে তাকে দেয়া হয় কারাদণ্ডের আদেশও। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও তার কোনো জবাবই দেয়নি ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত সাড়া না দিলেও শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি, কেউ আসুক বা না আসুক, সেজন্য তো বিচার আটকে থাকে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কতবার চিঠি দিল, তার চেয়েও বড় কথা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা। আমাদের যে অনুরোধ আমরা করেছি কূটনৈতিকভাবে, সেই অনুরোধের যথেষ্ট আমি বলবো যে উপযুক্তভাবে তাদের দিক থেকে আমরা উত্তর বা সহযোগিতাটা হয়তো পাচ্ছি না। ভারতের দিক থেকেও সমপরিমাণে সহযোগী মনোভাব যদি পাওয়া যায়, তবেই এই আমরা যে উদ্দেশ্য বা যে বিষয়টা আপনি বললেন, সে বিষয়ে একটা সমাধানের পথ হয়তো খুঁজে পেতে পারি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
দেড় দশক পর রাজশাহীর মহানগর বিএনপির সম্মেলন চলছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাহিন আপনিও বসেন, শাহিন শওকত আপনিও বসেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগরী কাউন্সিল দ্বিবার্ষিক কাউন্সিল 2025 উপলক্ষে মহানগরী বিএনপি আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত জনাব মিজানুর রহমান মিনু সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা এবং মহানগরী পর্যায়ে, এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ, মহানগরীর কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগরী বিএনপির কাউন্সিল উপলক্ষে। এখানে আমরা একত্রিত হয়েছি। আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম। আমরা আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই দেশের পুনর্গঠন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রিয় দলের নেতাকর্মীরা কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন বা অবদান রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরো অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছিল। বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের সহযোগিতায় গত বছর 5ই আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের প্রতিরোধের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সম্মেলন, আমাদের দলের যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনটি কেন? এই সম্মেলন একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে, এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে, একটি রাজনৈতিক দলকে আমরা সুসংগঠিত করি, দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই, দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কানুন রীতিনীতি থাকে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার, এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকের যে সম্মেলন, এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ, নীতি, উদ্দেশ্য, লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই। কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশ এবং দেশের জনগণ। দেশকে কিভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে, সেই জনগণের জন্য, জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের
কর্ম পরিকল্পনা থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচার যখন 1 যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলা পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। এতে বলা হয় 19 জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশে গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষের আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চট্টগ্রাম জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই চট্টগ্রাম। সেখানে বন্দর নগরী যে সাধারণ মানুষের ভুক্তভোগী মানুষরা যে জর্জরিত জনজীবন বিভিন্ন নানা সমস্যার কারণে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে যুক্ত আছেন এই বন্দরনগরীর সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, তারা কথা বলবো তাদের সঙ্গে, তাদের কি কি সমস্যা রয়েছে, গুরুত্বপূর্ণ কি কি সমস্যা তাদের কাছ থেকে আমরা পাবো সেই বিষয়টা জানার জন্য চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু আপনার কাছে যেতে চাই, কি ধরনের সমস্যা পড়তে হয় আপনাদের, বিশেষ করে ব্যবসায়িক খাতে এই রাস্তা বেহাল দশার কারণে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়টা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চট্টগ্রামের বন্দরের পর যদি কোনো বাণিজ্য এলাকা থাকে এটা হচ্ছে মাঝিঘাট এলাকা। এখানে 23টা ঘাট আছে। এখানে 23টা ঘাটের মধ্যে আপনার প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন খাদ্যপণ্য ওঠানামা করে। তার মধ্যে বাংলাদেশের লবণ শিল্প এখানে প্রায় 60 থেকে 65টা লবণের মিল আছে। এখান থেকে লবণের দাম নির্ধারিত হয়। এখানে যদি লবণটা যদি সঠিক সময় যদি পৌঁছতে পারে, দামটা ওঠানামা করে এবং দ্রব্যমূল্য সেম একই অবস্থা এখানে ওঠানামা করে। আজকে আমাদের এই এলাকার রাস্তা দীর্ঘদিন, বছর 2 বছর হবে মনে হয় এই অবস্থা। এখন তো মোটামুটি বৃষ্টি পড়ে গেলে, বৃষ্টি যখন কমে যাবে তখন মানুষ নিজ উদ্যোগে ওই বিল্ডিং এর ভাঙ্গা রাবিশ দিয়ে রাস্তাটা একটু সমান করে, মানে গ্রামের রাস্তা যেরকম এইরকম রাস্তাটা এরকম করে। বৃষ্টি হলো পানিতে আপনার এখানে পুকুর হয়ে যায়। এখানে আপনারা মিডিয়া এখানে মানুষ দেখে না যায়, এখানে কত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যখন পানি থাকে তখন রাস্তাটা বোঝে না রাস্তা নাকি একটা নদী। এখানে আপনার অনেক ধরনের সমস্যা দেখা গেছে। গাড়িগুলা, লোড গাড়িগুলা যখন আসা যাওয়া করে তখন একটা গাড়িতে আপনার 15 থেকে 20 টন করে মাল থাকে। তখন গাড়িগুলো যখন গাত্তাতে পড়ে গেলে দেখা গেছে অনেক সময় গাড়ি পলটও খায়। তো এই বর্ষাকালে জিনিসটার সমস্যাটা বেশি হচ্ছে এখন। ধন্যবাদ। এই পাশে যিনি আছেন, আচ্ছা, এই যে মানে এখানকার যে রাস্তার কারণে আসলে কতটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক ভাবে বা কতটা ক্ষতিগ্রস্ত? আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এই রাস্তার কারণে অনেক কষ্ট হচ্ছে। আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারতেছে না, কারণ ওরা অনেক কষ্ট পাচ্ছে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি আছে, গাড়িগুলো আসে এখান থেকে গম, সরিষা, লবণ নিয়ে যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে। এখন এগুলো নিয়ে যেতে পারতেছে না রোড ভাঙার কারণে। গাড়িগুলো বাইরে থেকে আসতে পারতেছে না রোড ভাঙার কারণে।
ভাড়াও বাড়তি 1 টাকার ভাড়া, আর এই ভাড়াটার কারণে আপনার মাল যাই পত্তা পড়ে। 1 টাকার মাল 3 টাকা দিয়ে কিনতে হয়, 2 টাকা দিয়ে কিনতে হয়। এগুলো আপনার অনেক ডিস্ট্রিক্টে আছে। এটা তো পাচ্ছে না রোড ভাঙার কারণে। আর আজকে রোডটা 3 বছর ধরে ভাঙা, কোনো কার উদ্যোগ নাই। জলবায়ু তো নিরসন আছে, এত বৃষ্টি পড়লে তো একাডে পানি ওঠে এই রোডে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই আসলে তারা যুক্ত ছিলেন, তারা জানানোর চেষ্টা করেছিলেন তাদের যে দুর্ভোগ বা তাদের যে সমস্যা সেই সব বিষয়ে। এই পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই বন্দর নগরীর যে সমস্যা সমাধানে নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি পরিকল্পনা তাদের, কি পদক্ষেপ তাদের, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশালবাসী। পরে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। বরিশালবাসীর অভিযোগ, শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুম্বুর মহাসড়ক অবরোধ করে 2 ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। পরে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। এতে অংশ নিয়ে সংহতি জানায় জামায়াতে ইসলামী ও এনসিপি। করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে কোনো একটি শূন্য অথবা সব তথ্য শূন্য প্রদর্শন করে আয়কর রিটার্ন দাখিল করা ফৌজদারি অপরাধ। এজন্য 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের রিটার্ন পূরণের সবকটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় এমন ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে বলে উল্লেখ করেছে এনবিআর। এ নিয়ে অস্পষ্টতা দূর করতে এমন বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি। এনবিআর বলছে, এ ধরনের ভ্রান্ত ধারণার কারণে করদাতারা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে মিথ্যা ঘোষণা দিয়ে আসছে। প্রকৃত আয়ের পরিমাণে আইন অনুযায়ী করযোগ্য না হলে ব্যক্তিকে কোনো কর পরিশোধ করতে হবে না, তবে আয় ব্যয় শূন্য দেখানো যাবে না। 60টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ঢাকা মহানগরীর সাধারণ মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি ট্রাকে 500 জন সাধারণ মানুষ বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পারবেন। ভোজ্য তেল, চিনি, মসুর ডাল এই 3টি পণ্য টিসিবি ভর্তুকি দামে বিক্রি করবে। প্রতি কার্ডধারী কিনতে পারবে তেল 115 টাকা লিটার দরে, চিনি প্রতি কেজি 80 টাকা আর মসুর ডাল কিনতে পারবেন 70 টাকা কেজি দরে। ঢাকার বাইরে চট্টগ্রাম মহানগরীতে 25টি, গাজীপুর মহানগরীতে 6টি, কুমিল্লা মহানগরীতে 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুর জেলায় 4টি, পটুয়াখালী 5টি ও বাগেরহাট জেলায় 5টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারল বাংলাদেশ। এই হারে গ্রুপ এইচ রানার্স আপ হল আফিদারা। এশিয়ান কাপে সরাসরি খেলতে তাকিয়ে থাকতে হবে বাকি গ্রুপের ফলাফলের ওপর। এদিন ম্যাচের শুরুতে দক্ষিণ কোরিয়াকে চমকে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে শক্তিশালী দলটার সাথে সমান তালে লড়ে গেছে আফিদারা। ম্যাচের 15 মিনিটে তৃষ্ণা রানীর গোলে লিড পায় লাল সবুজের প্রতিনিধিরা, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফিদারা। মিনিট 4 পরে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। 1-1 গোলের সমতায় বিরতিতে যায় দুই দল, তবে দ্বিতীয়ার্ধে যেন আফিদাদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করে দক্ষিণ কোরিয়া। শুরুর 15 মিনিটেই 2 গোল দিয়ে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর শেষ দিকে আরও 3 গোল হজম করলে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। যুদ্ধ বিমানের গোলা, বন্দুকের গুলির পর এবার ত্রাণের বাক্স নিচ্ছে প্রাণ। শুনতে শুরুতে কিছুটা ভুল মনে হলেও বাস্তবতা বলছে বিমান থেকে ফেলা ত্রাণের বাক্সও কেড়ে নিচ্ছে গাজাবাসীর প্রাণ। আকাশ থেকে নেমে আসা ত্রাণের বাক্সের আঘাতে মৃত্যু হলো 15 বছর বয়সী এক কিশোর ফিলিস্তিনির। এ নিয়ে কেবল ত্রাণের আঘাতেই মারা গেলেন 23 জন, আহত শতাধিক। অন্যদিকে না খেতে পেরে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এতে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 212 জন, যাদের মধ্যে 98 জনই শিশু। গাজা এখন আর যুদ্ধের ময়দান নয়, এক মৃত্যুকূপ। ক্ষুধার্ত মানুষ যখন খাদ্যের আশায় তাকিয়ে থাকে আকাশের দিকে, তখন নেমে আসে ত্রাণের ছদ্মবেশে মৃত্যু। সেই মর্মান্তিক দৃশ্যের সর্বশেষ শিকার 15 বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদ। শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাতে বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়েছিল মুহান্নাদ। উদ্দেশ্য একটাই, পরিবারের সবার মুখে দুমুঠো খাবার জুটবে। আমার ভাই আমাদের সবার জন্য খাবার আনতে গিয়েছিল, আর খাবারের বাক্সটাই ওর মৃত্যু ডেকে আনলো। আর সহ্য করতে
পারছি না। এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ কার্যকে বিপজ্জনক ও অবমাননাকর উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। ত্রাণের লাইনে থেকেও নিরাপদ নন কেউ। শনিবার গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোরে খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এদিকে হামলার পাশাপাশি ফিলিস্তিনরা মরছে ক্ষুধায়। উপত্যকাটি জুড়ে নেই পর্যাপ্ত খাবার, ওষুধ বা চিকিৎসা সামগ্রীও। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। কোথাও আমরা নিরাপদ নই, উত্তর হোক বা দক্ষিণ, তবু আমাদের নিজ ভূমি ছেড়ে যাব না। বেঁচে থাকলে এখানেই থাকবো, মরলেও এখানেই মরব। এদিকে প্রতিদিন 500 থেকে 600 ট্রাক ত্রাণ না ঢুকলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। অন্যদিকে গেল শনিবার ইসরায়েল সরকারের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম, হাইফা, তেল আবিব সহ আরও কয়েকটি শহরে বিক্ষোভ করে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের সদস্য বা সাবেক সেনা সহ অনেকে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ থেকে 474 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে এক বিক্ষোভ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনে গণহত্যার বিরোধিতা এবং প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করে লেখা প্লেকার্ড ছিল বিক্ষোভকারীদের হাতে। এর আগে গত মাসে প্যালেস্টাইন অ্যাকশন নামে ফিলিস্তিন সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে ব্রিটিশ সরকার। পার্লামেন্ট স্কয়ারে বসে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে নেয় পুলিশ। এদিকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে বলে সমালোচনা করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। পাশাপাশি এটি ইসরায়েলের গাজা যুদ্ধবিরোধী আন্দোলনে দমনের প্রচেষ্টা হিসেবেও সমালোচনা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠেছে, এত জায়গা থাকতে আলাস্কায় কেন এই বৈঠক? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ফিরে দেখতে হবে রাশিয়ার সঙ্গে আলাস্কার পুরনো সম্পর্কের। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের ও শীত প্রধান অঙ্গরাজ্য, যেই রাশিয়ার সাথে একসময় তুমুল স্নায়ুযুদ্ধ চলেছে যুক্তরাষ্ট্রের। এবার সেই আলাস্কার মাটিতেই পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকটি ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ এই আলাস্কা একসময় ছিল পুতিনের দেশেরই ভূখণ্ড। দুই পরাশক্তির দীর্ঘ ইতিহাসের প্রতীক এই অঞ্চল। আলাস্কা একসময় ছিল রাশিয়ার উপনিবেশ। 1867 সালে মাত্র $72 লাখ রাশিয়ার কাছ থেকে এই বিশাল ভূখণ্ডটি কিনে নেয় যুক্তরাষ্ট্র। প্রতি একরের মূল্য দাঁড়ায় মাত্র 2 সেন্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ঠাট্টা মশকরা হয়েছিল সে সময়। ধারণা ছিল বরফ ঢাকা এই ভূখণ্ড কোনো কাজেই লাগবে না। কিন্তু বর্তমানে জ্বালানি, খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানের দিক থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল আলাস্কা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভূখণ্ড। 1959 সালে যুক্তরাষ্ট্রে 49তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় আলাস্কা। রাশিয়া ও আলাস্কার মধ্যে দূরত্ব মাত্র 88 কিলোমিটার। দুই ভূখণ্ড বেরিং প্রণালী দিয়ে বিভক্ত। দুই দেশের মধ্যে রয়েছে ডায়োমিড দ্বীপপুঞ্জ। বিগ ডায়োমিড রাশিয়ার আর লিটল ডায়োমিড যুক্তরাষ্ট্রের অধীনে। এদের মাঝে দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। স্নায়ুযুদ্ধের সময় বিগ ডায়োমিড ছিল রাশিয়ার সামরিক ঘাঁটি। সম্প্রতি রাশিয়া আবার সেই ঘাঁটিতে সামরিক তৎপরতা জোরদার করেছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে আলাস্কায় দ্রুত রুশ সামরিক সহায়তা পৌঁছানো যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় সেখানে পুতিনের গ্রেপ্তারের ঝুঁকি নেই। এই বাস্তবতাও ভেন্যু নির্বাচনে একটি বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প পুতিন বৈঠক থেকে আদৌ কোনো স্থায়ী সমাধান বেরিয়ে আসবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, আলাস্কায় বরফাচ্ছন্ন ভূমি ইতিহাসের এক নতুন মোড়ের সাক্ষী হতে যাচ্ছে। যেখানে একদিন রাশিয়ার পতাকা উড়েছিল, সেখানে এবার রাশিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বসতে চলেছেন রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর আশায়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। লেবানন ইসরায়েল সীমান্তের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে লেবাননের 6 সেনা নিহত হয়েছেন।
সেনারা ইরান সমর্থিত হিজবুল্লাহর একটি স্থাপনা থেকে গোলাবারুদ অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ লেবানের টাইর অঞ্চলের ওয়াদি জিপকিন এলাকায় একটি অস্ত্র গুদাম পরিদর্শনের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন অন্তত 6 জন লেবাননি সেনা সদস্য। বিস্ফোরণের আগে সেনা ইউনিটটি গুদামটির ভেতরে থাকা অস্ত্র সম্ভার নিষ্ক্রিয় করার কাজ করছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রায় 5 মাস পর পৃথিবীতে ফিরে এসেছে 4 নভোচারী। স্থানীয় সময় শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে স্পেস এক্স ক্যাপসুলটি। স্পেস এক্স ক্যাপসুলে পৃথিবীতে ফেরেন মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকলেইন এবং নিকোলিয়ার্স, জাপানের তাকুয়া উনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেসকভ। গণমাধ্যম বলছে, অবতরণের আগে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল ISS থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে প্রবল গতিতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশ এবং বিশাল প্যারাসুট খোলার মাধ্যমে গতি কমিয়ে সমুদ্রপৃষ্ঠে অবতরণ করেন মহাকাশচারীরা। অবতরণে মোট সময় লাগে প্রায় 18 ঘন্টা। মহাকাশে অবস্থানের সময় উদ্ভিদের বৃদ্ধি এবং মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া সহ 200টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন নভোচারীরা। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।